সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আইনজীবী তাকে হত্যা করলো ইসকনের সন্ত্রাসীরা। একটা প্রোগ্রামের আগে তাদের মন্দিরগুলোতে আক্রমণ করা হয়েছে, সেখানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য। কিন্তু ভুলে গেলে চলবে না, এই দাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে 5ই আগস্টের পরবর্তীতে সপ্তাহের পর সপ্তাহে রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইদের ধর্মীয় উপাসনাগুলোকে পাহারা দিয়ে। ইসকন সম্পূর্ণ একটা ধর্মীয় সংগঠন এবং আধ্যাত্মিক সংগঠন, এবং ইসকন কোনো প্রকার রাজনৈতিক সংগঠন না, তার রাজনীতি মুক্ত সংগঠন, এবং এখানে কেউ রাজনীতি করেও না। ইসকনের কেউ রাজনীতি করে না। ইসকন একটা ধর্মীয় সংগঠন, তাহলে এত রাজনৈতিক বক্তব্য দেয় কেন? এত বড় বড় কথা বলে, মানে কথা তো সব রাজনৈতিক। সংগঠন তো ধর্মীয় সংগঠন, এভাবে রাজনৈতিক আচরণ করে? হ্যাঁ, একটা দেখান ইসকনে একটা রাজনৈতিক বক্তব্য আছে, একটা দেখান তো। যেই বাংলাদেশ করেছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশনের কাছে এসেছি, আমরা আবেদন করেছি। আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তার মামলা দায়ের। একজন রাষ্ট্রের আইনজীবীকে তারা কুপিয়ে জবাই করে হত্যা করেছে। যদিও আমরা এটা শুনেছি, হয়তো অনেকে সেই ভিডিও দেখেনি, এবার সেই প্রকাশ্য ভিডিও এসেছে যেখানে দেখা গিয়েছে ইসকনের সন্ত্রাসীরা তাকে জবাই করছে। দর্শক, কথাগুলো বলতে হয়তো বা হৃদয়ে রক্তকরণ হচ্ছে, কিন্তু আমরা দেখব এবং পাশাপাশি আলোচনা শুনবো, বুঝতে পারবো যে ইসকন আসলে কতটা ভয়ঙ্কর এবং কতটা সন্ত্রাসী একটা সংগঠন। ইসকন সম্পূর্ণ একটা ধর্মীয় সংগঠন এবং আধ্যাত্মিক সংগঠন, এবং ইসকন কোনো প্রকার রাজনৈতিক সংগঠন না, তার রাজনীতি মুক্ত সংগঠন, এবং এখানে কেউ রাজনীতি করেও না। ইসকনের কেউ রাজনীতি করে না। ইসকন একটা ধর্মীয় সংগঠন, তাহলে এত রাজনৈতিক বক্তব্য দেয় কেন? এত বড় বড় কথা বলে, মানে কথা তো সব রাজনৈতিক। সংগঠন তো ধর্মীয় সংগঠন, এভাবে রাজনৈতিক আচরণ করে? হ্যাঁ, একটা দেখান ইসকনে একটা রাজনৈতিক বক্তব্য আছে, একটা দেখান তো। যেই বাংলাদেশ করেছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়। ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। বক্তব্যের কোনো দায়িত্ব আমরা নিব না। আমাদের দায় হচ্ছে যে তাকে আমরা মুখপাত্র বানানোর পরে তিনি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা। এই বক্তব্যটা অনেক আগে বক্তব্য, আমি আগে বলেছি যে এই ধরনের বক্তব্য গত 3 মাসে দেন নাই। আপনি ওই সময়ের বক্তব্যের দায় নিবেন না। এখন আবার তিনি ওলট পালট বক্তব্য দিচ্ছে, এখনটাও নিবেন না। আবার এখন বলছেন উনি ইসকনের কেউ না। 21 সালের কথা বলছেন, তখনও ইসকনের কেউ ছিল না। তো তখন উনি ইসকন ছিলেন। আমি বলি, প্রথমে যেটি বলতে চাচ্ছি যে আমি কয়েকজন আলোচকের আলোচনা শুনলাম। আমরা একটা ভুল জায়গা থেকে আলোচনাটা শুরু করেছি, এবং অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমাদের আজকে যে সংখ্যালঘুদের যে আন্দোলন সারা দেশে, সেটার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নাই। আমি আগেও বলেছি, আজকেও বলেছি, এবং দায়িত্ব নিয়েই বলছি, আমাদের এই আন্দোলনের সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নাই এবং ছিলও না। এবং তারা নিজেরাও বলেছে যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এবং ইসকনের কোনো আন্দোলন চলছে না বর্তমানে বাংলাদেশে? কোনটা? সরি, ইসকনের কোনো আন্দোলন কি বাংলাদেশে চলছে না বর্তমানে? না, ইসকনের কোনো আন্দোলন বাংলাদেশে চলছে না। আপনি যদি পেপার পত্রিকায় দেখাতে পারেন লাস্ট 3 মাস 4 মাসে যে ইসকন কোন আন্দোলন করেছে, পত্রিকা দেখাতে পারবেন। ইসকন আন্দোলন করছে না তো। বলতে কি এর আগে কি আন্দোলন করেছিল ইসকন? এর আগে ইসকন আমাদের আগে জানতে হবে ইসকনটা কি। ইসকন হচ্ছে একটা আধ্যাত্মিক সংগঠন। আমি এই আন্দোলনটা করেছিল কিনা, এর আগে করেছিল কিনা? আপনি 3-4 মাস বলে এখানে আমাকে আটকে ফেললেন। এখানে বলুন না, আমি বলেছি যে আন্দোলন তো আমাদের 3-4 মাস। আমি এই আন্দোলনের কথা বলছি যে আন্দোলনকে ঘিরে আজকে আলোচনাটা হচ্ছে। বরং আজকে যে 8 দফা দাবি, এই 8 দফা দাবি তো এই সরকারের সময় আমরা দিই নাই। এই 8 দফা দাবির 7 দফা দাবি আমরা দিয়েছি 2006 সালে 17 সেপ্টেম্বর। এবং স্পষ্টভাবে জনাব পলাশকান্ত, আপনার কাছে স্পষ্টভাবে একটা জিনিস জানতে চাই। জনাব চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ইসকনের বা আপনাদের আন্দোলনের মধ্যে বিভিন্ন ভাবে তিনি বক্তব্য রেখেছেন। তিনি কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত কিনা? আপনাদের যে আন্দোলন, যেটা আপনি বলছেন যে এটা ইসকনের না, এটা আপনাদের, এর সাথে কি চিন্ময় কুমার দাস সম্পৃক্ত কিনা? আচ্ছা, এখানে যে আমাদের ছাত্র যুবরা যে 8 দফা দাবি দিয়েছিল, সেই প্রেক্ষাপটে একটা সংগঠন গড়ে উঠেছে সংখ্যালঘু জোট। সেই সংখ্যালঘু জোটের অনেকগুলো নেতার মধ্যে আমাদের চিন্ময় বাবু সেখানে মুখপাত্র দায়িত্ব পালন করছেন।
অর্থাৎ চিন্ময় প্রভুকে আমরা মুখপাত্রের দায়িত্ব পালন করতে বলেছি, এবং সেই ইসকনের পক্ষ থেকে না, এই দেশের সাধারণ হিন্দু জনগণের পক্ষ থেকেই আমাদের এই জোটের সে মুখপাত্র দায়িত্ব পালন করছেন, এর বাইরে কিছু না। এবং এখানে ইসকনের কোনো সমর্থন, ইসকনের তিনি নেতা, সেই ইসকনের কিন্তু মানে চট্টগ্রাম বিভাগীয় নেতা, ইতিমধ্যে কিন্তু তাকে সেই পদ থেকে আমাদের সাথে আন্দোলন করার কারণে কিন্তু তাকে সেই পদ থেকে অব্যাহতি দিয়েছে। তো ইসকনের যে অ্যাক্টিভিটি বাংলাদেশে কর্মকাণ্ড রয়েছে, আপনাদের ইসকন সম্পর্কে আরো জানতে হবে, আরো পড়তে হবে, আরো বুঝতে হবে। ইসকন সম্পূর্ণ একটা ধর্মীয় সংগঠন এবং আধ্যাত্মিক সংগঠন, এবং ইসকন কোন প্রকার রাজনৈতিক সংগঠন না, তার রাজনীতি মুক্ত সংগঠন, এবং এখানে কেউ রাজনীতি করেও না। ইসকনের কেউ রাজনীতি করে না। ইসকন একটা ধর্মীয় সংগঠন, তাহলে এত রাজনৈতিক বক্তব্য দেয় কেন? এত বড় বড় কথা বলে, মানে কথা তো সব রাজনৈতিক। সংগঠন তো ধর্মীয় সংগঠন, এভাবে রাজনৈতিক আচরণ করে? হ্যাঁ, একটা দেখান ইসকনে একটা রাজনৈতিক বক্তব্য আছে, একটা দেখান তো। অসংখ্য আছে, অসংখ্য। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি লিংক দিয়ে দেব সব। আচ্ছা, ইসকনে শুনেন, ইসকনের প্রোগ্রামে কোনো সম্পর্ক নাই না না। ওকে, একটু শুনেন তাহলে, আমি একটা জিনিস দেখাই। না, উনি তো ইসকনের থেকে, উনি তো ইসকনের না তো। আবার একটা জিনিস ভুল হচ্ছে, উনি তো একজন ব্যক্তি, একজন ব্যক্তি। উনি তো আমাদের ইসকনের মুখপাত্র হয়ে উনি একটা আধ্যাত্মিক সংগঠনের মুখপাত্র। আচ্ছা, আপনি যদি উনি ইসকনের মুখপাত্র না, আবার ভুল হচ্ছে, উনি ইসকনের মুখপাত্র না। এক সেকেন্ড, আপনি তো কথাটা শুনতেই দিচ্ছেন না, এখানে হাজার মানুষ দেখছে, আপনাকে একটু বুঝতে হবে। যেই বাংলাদেশ গড়েছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসলাম যে আন্দোলন করছে, যেই বাংলাদেশ গড়েছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসলাম যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসলাম যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা এইখানে এই জায়গাটাতে পলাশকান্তিতে আপনাকে আমি অবশ্যই আপনার সাথে আমি জানি যে ইসকনের কোনো সম্পর্ক নাই, এটা আপনি ব্যক্তিগতভাবে আপনাকে যতটুকু জানি, কিন্তু ইসকন এবং চিন্ময় কুমার দাসের সাথে এবং চিন্ময় কুমার দাসদের যে আন্দোলন সেটার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, এটা কিন্তু আমি এই বক্তব্যের মধ্যে খুঁজে পাই না। আপনি যেটা রিফার করলেন চিন্ময় কুমার দাসের সম্পৃক্ততার কথা রাজনীতির সাথে, তিনি স্পষ্টভাবে বলেছেন তাদের আন্দোলনটা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। দর্শক, ধরা খেয়ে গেলাম নাকি? দর্শক, তো চলুন উদ্বেগপূর্ণ সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরি। চট্টগ্রামে একজন মুসলিম সাইফুল ইসলামকে কিভাবে জবাই করে হত্যা করা হয়েছে, জনসম্মুখে ইসকনের সদস্যরা হামলা ভাঙচুর চালিয়েছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। এত বড় দুঃসাহস হয় কি করে? চলুন সেই ভিডিও চিত্রটি তুলে ধরি। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে খুন করলো, সে এখন লাশগড় আছে। আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সুপ্রিম কোর্টের তাকে নৃশংসভাবে হত্যা করলো। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আইনজীবী, তাকে হত্যা করলো ইসকনের সন্ত্রাসীরা। তাকে হত্যা করলো। সকল আইনজীবীরা আছেন, আমরা এর সাইফুল ইসলাম আলিফ উত্তর বিচার চাই। তাদের অফিসিয়াল কাজ সেরে বাসায় চলে আসতে যাচ্ছিল, তখন ওকে একা পেয়ে অনেক হিন্দু লয়ার ওকে দেখাই দিয়েছে যে উনি কি লয়ার, ওনাকে মারে দেখা দেওয়ার পরে ওনাকে টাওয়ারের সামনে থেকে মেইন রোড থেকে ধরে নিয়ে গিয়ে মেট্রোলজির ভিতরে ইচ্ছা মতো পড়িয়েছে, যার কারণে এই বোমানোর কারণে মারা গেছে। আমরা এই হত্যার বিচার চাই এবং ইসকনকে নিষিদ্ধ চাই বাংলার মুখে। চট্টগ্রাম আদালতের সকল বিল্ডিংয়ের ইতিহাসে
চট্টগ্রাম মহানগরের আমার বিষয় হচ্ছে কোর্ট বিল্ডিং এ ডাক্তার সাদাত, আমি কষ্ট হেফাজতের নেতা, জামাতের সিদ্ধান্তনী নেতা, দেশের অনেক বড় বড় বিখ্যাত নেতাকে কোর্ট বিল্ডিং আনা হচ্ছে। আমি গত 15 বছর থেকে কোর্ট বিল্ডিং প্র্যাকটিশনার হিসেবে দেখতেছি, এরকম নয় রাজ্য কোর্ট বিল্ডিং এ কখনো হয় নাই। পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে এ হচ্ছে তাদের দুঃসাহসিকতা। 92% মুসলিম অধ্যুষিত এই দেশে কিভাবে এত বড় দুঃসাহস তাদের হয় কি করে? ইসকন উগ্রবাদী হিন্দুত্ববাদী একটি সংগঠন। এই সংগঠন বাংলাদেশ থেকে চিরতরে মূলোৎপাটন করার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং বাংলাদেশ থেকে চিরতরে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দর্শক, তো চলুন আল্লামা মামুনুল হক সাহেবের সেই এক্সক্লুসিভ ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরি। গণমাধ্যমের সূত্রে সারা বিশ্ববাসী দেখেছে 2013 সালের 5ই মের শাপলা চত্বর সহ আশপাশ এলাকার হৃদয় বিদারক ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্যগুলো, যে দৃশ্য সারা পৃথিবীর বিবেকবান মানুষকে কাঁদিয়েছে। সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের সকল নাগরিক, তারা ভয়ঙ্কর সেই দৃশ্য অবলোকন করেছে, কিভাবে মিডিয়াকে পর্যন্ত সেখান থেকে অপসারণ করে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে যে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। সেই হত্যাযজ্ঞে আমি ব্যক্তিগতভাবে সেখানে স্বয়ং উপস্থিত ছিলাম এবং সেই হত্যাযজ্ঞের অনেক ভয়াবহ দৃশ্য সচক্ষে আমরা প্রত্যক্ষ করেছি। এবং আজ প্রায় 11-12 বছর, এক যুগ ধরে আমরা সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছি। আমরা অনেক আমাদের শহীদদের কবরের পাশে দাঁড়িয়েছি এবং অনেক আমাদের আপনজন যারা তাদের আপনজনকে হারিয়েছে। মর্মান্তিকতা এখানে শেষ নয়, বরং অনেক শহীদ পরিবারের আপনজন, শহীদদের স্ত্রী, শহীদদের সন্তানেরা তাদের আপনজন শহীদ হওয়ার পর তারা তাদের আপনজনদের লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি। অনেকে শাহাদাত বরণ করার পর তাদের আপনজনদেরকে পুলিশ জোরপূর্বক তাদেরকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করানোর জন্য চাপ প্রয়োগ করেছে, যার কারণে তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য তাদেরকে ফেরারি জীবন যাপন করতে হয়েছে। বছরের পর বছর এই ফেরারি জীবন যাপন করে তারা অনেকেই সামাজিকভাবে, আর্থিকভাবে ভয়াবহ ক্ষতিগ্রস্ত এবং এক বিপর্যস্ত জনজীবন নিয়ে তারা চলছে। কাজেই বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী এই 53 বছরে 13 সালের 5ই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশীলব এবং হত্যাকারী যারা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। সেই অভিপ্রায় এবং সেই দাবি নিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশনের কাছে এসেছি। দর্শক, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সাথে ইসকনের এত চুলকারি, অথচ এই দাড়িওয়ালা টুপিওয়ালারাই 5 আগস্টের পর থেকে তাদের মন্দিরকে পাহারা দিয়েছে, তাদেরকে নিরাপত্তা দিয়েছে, তাদের পূজা অর্চনা যেন কোনো ব্যাঘাত না ঘটে, কোনো দুষ্কৃতিকারীরা যেন তাদের উপর হামলা না চালাতে পারে। হুজুররা বাংলাদেশের ধর্মীয় লেবাসে তাদেরকে পাহারা দিয়ে নিশ্চিত করেছে তাদের নিরাপত্তা। আজকে সেই মুসলমানদেরকে তারা হত্যা করছে। দর্শক, হাসানাত আব্দুল্লাহর চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। একটা পালানো সরকার, যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না। তাদের মতো নির্লজ্জ সরকার, নির্লজ্জ লেসপেন্সার, নির্লজ্জ নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাৎসি পার্টি থেকেও খারাপ। কোন একটা প্রোগ্রামের আগে তাদের মন্দিরগুলোতে আক্রমণ করা হয়েছে, সেখানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য। কিন্তু ভুলে গেলে চলবে না, এই দাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে 5 আগস্টের পরবর্তীতে সপ্তাহের পর সপ্তাহ রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইদের ধর্মীয় উপাসনা এগুলোকে পাহারা দিয়ে। এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। 5 আগস্টের পরে আপনি দেখাতে পারবেন না কোন একটা মন্দিরে হামলা হয়েছে, কোন একটা
আমাদের যে সংখ্যালঘু বা মাইনরিটি এই শব্দগুলো আমরা ব্যবহার করতে আমরাও বিব্রত বোধ করি, তারা আমাদের ভাই। আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। আমরা কমিটি মানে সামাজিক কমিটির মধ্য দিয়ে দেখেছি যে সংখ্যালঘুদের জন্য কোনো ধরনের। দর্শক, আপনারা দেখলেন যে কিভাবে আসলে ইসকন কাজ করে এবং ইসকনের এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো অতি মাত্রায় যে বেড়ে গিয়েছে। ইসকন নিষিদ্ধ করতে দাবি উঠেছে বা জনগণ নিষিদ্ধ চাচ্ছে এবং আমাদের অনেকেই নিষিদ্ধ করতে যাচ্ছে, কিন্তু সরকার নিষিদ্ধ করছে না। আমাদের যে রেজওয়ানা হাসান তিনি তার বক্তব্য কালকে জানিয়ে দিয়েছেন ইসলাম নিষেধাজ্ঞা হচ্ছে না, কারণ ইসকন নিষেধাজ্ঞা হলে মনে হচ্ছে তাদের ক্ষতি হয়ে যাবে। অথচ এই ইসকন একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নিহত করেছে, জবাই করেছে, কুপায়ে হত্যা করছে। কেন এখনও নিষেধাজ্ঞা আসবে না, এটা আমাদের বড় বাহুল্য। এই ইসকন বিশ্বের অনেক দেশে 10টি দেশে নিষিদ্ধ হয়েছে, তাহলে কেন বাংলাদেশে নিষিদ্ধ হবে না? আমার মনে হয় এটা নিষিদ্ধ না করলে, সরকার যেহেতু নিষিদ্ধ করছে না, হয়তোবা সরকারি দলের কোনো উপদেষ্টায় পরবর্তীতে টার্গেট হবে। আমরা দেখেছি সার্জিস এবং হাসনাদের সাথে 2বার তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে। একের পর এক ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে।